তো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচার 2024 সালের পরিবেশ ও বিজ্ঞানের পরিবেশ বলছি গণিতের 5 নম্বর স্কুলটা। তো দেখো, গণিতের আগের ক্লাসে আমরা 4 নম্বর স্কুল করেছিলাম। আজকে আমরা করব গণিতের 5 নম্বর স্কুলটা। 5 নম্বর স্কুলটা বলছি দেখো, বীরভূম জেলা স্কুল। তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো খুবই মানে অল্প হয়, বেশি প্রশ্ন দেয় না, কিন্তু যে কটা প্রশ্ন দেয় খুবই ইম্পর্টেন্ট। তো চলো কথা না বাড়িয়ে আমরা এই স্কুলে প্রশ্নপত্রগুলো সলভ করে দিই। আমরা একের দাগের প্রশ্নগুলো হচ্ছে বইতে করে দেবো এবং খাতায় বুঝিয়েও দেবো, এবং দুইয়ের দাগে বড় প্রশ্নগুলো খাতায় করা আছে। দেখো, পাঁচের দাগে একটা বীরভূম জেলা স্কুল, তার আগে বলে রাখি। তো পরপর তোমাদের সমস্ত সেটেরই গণিতগুলো বা বিজ্ঞানগুলো দেওয়া হচ্ছে, এবারে বাংলা ইংরেজি সব কিছুই দেওয়া হবে। তো দেখো, তোমরা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো। কোনো সমস্যা থাকলে কমেন্ট আমাকে জানাও। আর এই ভিডিওগুলো যদি পিডিএফ পেতে চাও তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি তোমাদের ফ্রি পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে? প্রথম প্রশ্ন, একের দাগের কটা মৌলিক সংখ্যাগুলির নিচে দাগ দাও। এখানে যতগুলো সংখ্যা দেওয়া আছে, মৌলিক সংখ্যা কোন কোন বলো তো? 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 7 এবং 13। এই চারটে হচ্ছে মৌলিক সংখ্যা। 1 তো মৌলিকও না, যৌগিকও না, আর 9 তো যৌগিক সংখ্যা। ওকে, খর দাগেরটা, এক জোড়া পরস্পর মৌলিক সংখ্যা লেখো। পরস্পর মৌলিক বলতে এক জোড়া, মানে 3 আর 4। 3 আর 4 যদি আমরা গসাগু করি তাহলে অ্যান্সারটা কত পাবো? 1 পাবো। এই জন্য এরা হচ্ছে পরস্পর মৌলিক। 3 ও 4 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। গুণ অঙ্কে গুণক, গুণফল ও গুণ্যের সম্পর্ক লেখো। না, এদের মধ্যে সূত্রটা কি না, গুণ্য গুণিত গুণক সমান গুণফল। অর্থাৎ গুণ্য গুণকটা কি না, আমরা যেটা ভেতরে ধরো আমি 15কে 3 দিয়ে গুণ করছি, এই গুণক আর গুণ্য এইটাকে গুণ করলে আমরা কি পাচ্ছি? 15 গুণফলটা পাচ্ছি। ঠিক আছে? গুণক গুণ্য সমান গুণফল, সেটাই এখানে দেওয়া আছে। পরের দাগে ঘরটা একটা সূত্র দিয়েছে, বর্গাকার ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান ড্যাশ ভাজিতক 4। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কি হয় না, 4 মানে পরিসীমা ভাজিতক 4। তাই তো? পরিসীমা ভাজিতক 4, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে আমরা বর্গক্ষেত্রে একটা বাহু পেয়ে যাবো, যেহেতু বর্গক্ষেত্রের সমস্ত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। ছোট থেকে বড় 6.006, 6.606, 6.066। দেখো, এখানে দেখো সবচেয়ে ছোট থেকে বড়, সবচেয়ে ছোট কোনটা দেখো, বড়, আগে বড়টা খুঁজে, এইটা দেখো। 6-এর পর 6, 6-এর পর 0, 6-এর পর 0, 6-এর পর আবার 0, কিন্তু 6-এর পর 6। তাহলে এটা আছে সবচেয়ে বড়, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে ছোট থেকে বড় ছোট কোনটা? সবচেয়ে এইটা প্রথমেরটা। তার থেকে বড় কোনটা? এটা তৃতীয়টা। আর তার থেকে সবচেয়ে বড় কোনটা? এই যে এইটা। ছোট আর বড় চাই, সবচেয়ে বড় হয়েছে এইটা 6.606। ঠিক আছে? এইভাবে আমি ছোটটা লিখেছি, বড়টা লিখেছি। পরের প্রশ্ন, একটি বিন্দু দিয়ে ড্যাশ সরলরেখা আঁকতে পারি। একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। তোমরা যদি দেখো না, আমি যদি একটা বিন্দু রাখি, এখান থেকে সরলরেখা কতগুলো আঁকতে পারি? এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে এদিকে এদিকে, অসংখ্য সরলরেখা আঁকা যায়। পরের প্রশ্ন কি বলেছে, একটি 90 ডিগ্রি মাপের কোণের অপর নাম কি? সমকোণ। 90 ডিগ্রি কোণটাকে আর একটা কি নামে পরিচয় পাওয়া যায়? সেটা হচ্ছে সমকোণ হিসাবে। 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। এক নিরেট গোলকের ড্যাশটি তল আছে। নিরেট গোলকের একটি তল, অর্থাৎ ফুটবল বা তরমুজ একটাই তল, এটা পুরোটা একটাই তল দ্বারা গঠিত, সেটা হচ্ছে বক্রতল। একটা তলের নাম কি? বক্রতল। 15/8 ভগ্নাংশটি কি জাতীয় ভগ্নাংশ? আমি বলেছি লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, সেটাকে কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? না, অপ্রকৃত ভগ্নাংশ। দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি? দুটি বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকা যায়। দুটো বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। দুইয়ের দাগের গণিতগুলো আমরা করব। 480 সেকেন্ড সমান কত মিনিট? দেখো, সেকেন্ডকে আমরা মিনিট করতে হলে 60 দিয়ে ভাগ করব। তো এখানে দেখো 480-কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি, 60-এর নামটায় দেখো 0 0 কেটে দাও, 6 8 48। তাহলে আমরা কি পাচ্ছি? 8 8 8 মিনিট পাচ্ছি। তাহলে 480 সেকেন্ড সমান 8 মিনিট। ঠিক আছে? পরটা 5 ও 6-এর সাধারণ গুণিতকগুলি লিখি। 5 ও 6, অর্থাৎ 5-এর নামটা ডাকবে এবং 6-এর নামটা ডাকবে। 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। 6, 6 একে 6, 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 ছয় 36, 7 42, 7 24, 7 7 49, 7 9 63, 7 10 সরি
ছ সাথে বেড়ে 6 × 8 = 48, 6 × 9 = 54, 6 × 10 = 60। তাহলে দেখো এটা 5 পাচ্ছি, আবার 30 পরপর করতে 45, তারপর কত 50, 55, 60। দেখো দুটো মিলছে, 60টা মিলছে এবং এখানে 30টা মিলে যাচ্ছে। তাহলে দুটো এর কী হবে, 60, 30, 90 এরকম হচ্ছে এর তিনটি মিনিট। গুণ করে দেখবে তোমরা 60, 30, 90 এই তিনটেই হবে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, লসাগু কথাটির সম্পূর্ণ রূপ লেখো। লসাগু কথাটির পুরো নাম কি? না, লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত। লসাগুর পুরো নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিত। 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল। 1 ও 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কি? 2, 3, 5, 7। এদের যোগফল কত হয়? 17। 17 হচ্ছে 1 ও 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল। পরের প্রশ্ন, 3-এর 7 ও 5-এর 11-এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট? তো তার জন্য আমরা কি করতে হবে? গণিতটা করতে হবে। 3-এর 7 ও 5-এর 11-এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট চাইছে। তো তার জন্য আমরা দেখো খাতায় করেছি, যেহেতু বড় গণিত এতে ধরবে না। তো আমরা কি করেছি দেখো, প্রথমে 3-এর 7 এবং 5 মানে হরগুলোকে লসাগু করেছি। লসাগু যাবে না, অ্যান্সারটা 77। নিচে 77 করতে হবে। 7-এর সঙ্গে কত গুণ করলে 77? না 11। উপরেও 11 গুণ, 11 3 33, 11 7 77। 11-এর সাথে কত গুণ করলে 77? 7। তাহলে উপরেও 7, 7 5 35, 7 7 11 সাথে 77। তাহলে ছোট এদের মধ্যে কোনটা? এটা ছোট। এবার 3-এর 7, বড় কোনটা? এটা। 5-এর 11। ছোট হচ্ছে এইটা, বড় হচ্ছে এইটা। পরের প্রশ্ন, 169-এর বর্গমূল কত? অর্থাৎ কোন দুটো সংখ্যা গুণ করলে 169 হয়? সেটা হচ্ছে 13 × 13 করলে কত হবে? বর্গমূল হচ্ছে 13। 169-এর বর্গমূল কত হচ্ছে? 13। বুঝতে পেরেছো তোমরা এই 6 দাগের গণিতটা? পরের প্রশ্ন, আমরা পরের পেজে চলে যাব। এই পেজটা আমরা সমস্ত গণিত কমপ্লিট করে ফেললাম। পরের পেজে আমরা চলে যাচ্ছি। দেখো পরের পেজ হচ্ছে 154 নম্বর পেজে। এই গণিতগুলো আমরা এখনই কমপ্লিট করব। 154 নম্বর পেজে কি বলেছে দেখো, না সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ কাকে বলে? না তোমরা এখানে লেখা আছে দেখো, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ আমি যদি একটা ত্রিভুজ আঁকি, ধরো এই বাহুটা 5 সেমি, এই বাহুটাও 5 সেমি, এটা হয়তো 4 সেমি, তাহলে দুটো বাহু সমান, তাহলে একে আমরা কি বলতে পারি? সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান। পরের প্রশ্ন, দুটি মৌলিক সংখ্যা লসাগু হলো সংখ্যা দুটির ড্যাশ, সংখ্যা দুটির গুণফল। দেখতে পাচ্ছ তোমরা গুণফল। 189 কোণটি হচ্ছে প্রবৃদ্ধ কোণ এবং 89 কোণটি হচ্ছে সূক্ষ্ম কোণ। দুটো ছোট প্রশ্ন দিয়েছে। এর পরের প্রশ্ন বলেছে জ্যা কাকে বলে? জ্যা, ঠিক আছে। তো দেখো এখানে লেখা আছে, না জ্যা একটি সরলরেখার অংশ যার শেষ বিন্দু উভয়ই একটি বৃত্তাকার চাপের উপর অবস্থিত। দেখো এখানে একটা চাপ, একটা বৃত্তাকার চাপের দুটো বিন্দু যোগ করে যেটা, সেটা হচ্ছে জ্যা, ঠিক আছে, এটা জ্যা। পরের প্রশ্ন, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের মধ্যে একটি পার্থক্য। অর্থাৎ বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য। দেখো বর্গক্ষেত্র কেমন হয় আমরা ছবি আঁকলে বুঝতে পারবো, একটা পার্থক্য চাইছে। আয়তক্ষেত্র কেমন হয়? এইটা। তাহলে দেখো বর্গক্ষেত্রের সমস্ত বাহু সমান হয়, আয়তক্ষেত্রে শুধু বিপরীত বাহু সমান, অর্থাৎ এই বাহু সমান আর এই বাহু সমান। বুঝতে পেরেছো? এটা হচ্ছে বর্গক্ষেত্রের এবং আয়তক্ষেত্রের মধ্যে একটা পার্থক্য। পরের গণিত দিয়েছে দেখো, 3-এর দাগে 4টি গণিত দিয়েছে। 3টে করতে আমরা সবগুলো করব এবং প্রতিটা গণিতের নাম্বার কত দিয়েছে দেখো, না প্রতিটা গণিতের নাম্বার দিয়েছে 5 নাম্বার করে, একটা গণিতের নাম্বার 5 নাম্বার। এই গণিতগুলো আমরা করব। প্রথম দেখো কি বলেছে, একটি হোস্টেলে 30 জন ছাত্র ছিল এবং তাদের 24 দিনে খাবার মজুদ ছিল, কিন্তু আরও 6 জন ছাত্র হোস্টেলে থাকতে এসে এখন মজুদ খাবার কতদিন চলবে? তো এই গণিতটা তোমরা পেয়ে যাবে। দেখো লেখা আছে, অর্থাৎ 1 নম্বর স্কুলে 5-এর দাগের চ। আমরা দেখি 1 নম্বর, দেখো গণিতটা ভালো করে দেখে নাও। 30 জন ছাত্র, 24 দিনের খাবার মজুদ। তো 1 নম্বর স্কুল আমরা একটু উল্টে দেখতে যাব। 1 নম্বর স্কুলে কত বলেছে? 5-এর দাগের চ এর গণিতটা দেখো। অর্থাৎ এই গণিতটা আমি করে দিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করো, পেয়ে যাবে যে 1 নম্বর স্কুলে 5-এর দাগের চয়ের গণিতটা কোথায় আছে এবং কিভাবে করেছে, সেখান থেকে তোমরা এইটা করে নাও, ঠিক আছে। এটা 1 নম্বর স্কুল আলিপুর MC উইলিয়াম হাই স্কুলের, অর্থাৎ 149 পেজের 5-এর দাগের চয়ের গণিতটা করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে ভিডিও থেকে দেখে নিতে পারো। চলো আমরা পরের গণিতে যাই। পরের গণিতটা কি বলেছে দেখো, 3-এর দাগের 2-একটা খরটা, সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি অপর দুটি কোণের মান কত? না এই গণিতটাও করে দেওয়া আছে। দেখো 1 নম্বর স্কুলের 4-এর দাগের উঁতে,
তো আবার 1 নম্বর স্কুলটা যাব আমরা। 1 নম্বর স্কুলে 4-এর দাগের মতে দেখো এই যে করে দেওয়া আছে, বুঝতে পেরেছো? এই যে এই দাগের গণিতটা এইটাই সেখানে দেওয়া আছে, অর্থাৎ আমি বারবার একই গণিত করতে যাব না, এই জন্য তোমরা ওখান থেকে ভিডিও থেকে দেখে নাও। এই যে সেই আবার একই 149 পেজ থেকে। পরের গণিত আমরা গয়ের দাগের গণিতটা দেখব। মদনবাবু কুড়িদ্ধা বাজার থেকে 480 টাকা 6টা গামছা কিনেছেন। যদি 800 টাকা গামছা কিনতে তাহলে কটি গামছা পেতেন? 480 টাকায় তিনি গামছা কিনেছেন 6টা, যদি 800 টাকা দিত তাহলে সে কটা গামছা পেত সেটাকে করতে বলেছে। তো তাহলে এটা আমরা ঐকিক নিয়মেই করতে পারি, একদম সহজ সরল উপায়ে। তো ওই দেখো 480 টাকায় পাওয়া যায় 6টি গামছা, 1 টাকায় পাওয়া যাবে 6/480টি গামছা। 800 টাকা 800 গুণ হবে, 0 0 কাটবে, 6 8 কাটো, আচ্ছা 6 8 48, 8 10 80, তাহলে 800 টাকায় কটা গামছা পাবে? 10টি গামছা পাবে। 480 টাকায় যদি 6টা পাওয়া যায়, 800 টাকায় 10টা গামছা পাওয়া যাবে, অনেক গামছা। 10টা গামছা মানে অনেক গামছা। পরের প্রশ্ন, খেলার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকার দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন ছাত্র, কিছুক্ষণ পর কিছুজন চলে গেল। দেখা গেল তারপরেও বর্গাকার সাজানো গেল, একটি সারিতে 9 জন ছাত্র রইল। কতজন ছাত্র চলে গেল? তো এই গণিতটা একটু অন্যরকম, এটাকে আমরা অন্যভাবে করব। দেখো না, 13 জন ছাত্র থাকলে মোট ছাত্র কত হবে? বর্গাকার যেহেতু, এদিকে 13 জন, এই লাইনে 13 জন, এই লাইনে 13 জন, এই লাইনে 13, এরকম করে সাজানো। তাহলে 13 গুণিত তাহলে 169 জন থাকবে বর্গাকার আকারে সাজালে। 9 জন করে থাকলে আবার চলে যায় বলছে 4 জন করে, 9 জন করে থাকলে কত হবে? 81 জন। তাহলে ছাত্র কজন চলে গেল? 169 থেকে 81 বাদ দিলে 88 জন ছাত্র চলে গেল। অর্থাৎ দেখো বলেছে 9 জন ছাত্র রইল, 9 জন করে থাকলো, আগে 13 জন ছিল, 13 169, 9 81, বিয়োগ করে কত পাচ্ছি আমরা? না 88 জন ছাত্র পড়বে, এখন থাকবে। এরপরে দেখো 4-এর দাগে ছোট প্রশ্ন দিয়েছে 5টা, এই 5টা আমরা এখনই করব। প্রথম প্রশ্ন দিয়েছে দেখো, ঘনকের প্রতিটি তল ড্যাশ বর্গা ক্ষেত্রাকার বা বর্গাকার হয়। পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ড্যাশ হবে, ত্রিভুজাকার হবে। পিরামিড মানে কেমন থাকে বলতো? এইরকম, এটা ত্রিভুজাকার হয়, ঠিক আছে। জলের পাইপ একটি ফাঁপা ঘনবস্তু, কেমন ঘনবস্তু? ফাঁপা ঘনবস্তু। আয়তঘনকের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে। আয়তঘনক মানে কি? এরকম প্রত্যেকটা তল দেখো পাশের তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। মার্বেল একটি ড্যাশ ঘনবস্তু, মার্বেল একটু নিরেট ঘনবস্তু বা গোলক বলতে পারো, নিরেট ঘনবস্তু, নিরেট মানে ভেতরটা পুরো নিরেট। তো ইতিমধ্যে আমরা 5 নম্বর স্কুলটা ভালোভাবে কমপ্লিট করলাম, ঠিক আছে। 5 নম্বর স্কুলটা আমি আর একবার তোমাদের যে বড় প্রশ্নগুলো করে খাতায় করেছি সেগুলো দেখাচ্ছি, সেখান থেকে তোমরা যারা দেখতে সমস্যা হয়েছিল তুলে নাও এখান থেকে দেখে, ভিডিওটা আস্তে আস্তে বন্ধ করে। আর তোমাদের বলা, যারা সবগুলো ভিডিও দেখছো তাদের জন্য বলা, তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই তোমাদের এই পিডিএফ দিয়ে দেবো, দেখে দেখে ভালো করে তুলতে পারবে তোমরা, তার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর তোমাদের একটা কথা বলা, যে পরের ক্লাসে আমরা 6 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। 6 নম্বর স্কুল অনেক বড় স্কুল এবং অনেক প্রশ্ন, তো 6 নম্বর স্কুলটা নিয়ে পরের ক্লাসে দেখো তোমরা 6 নম্বর স্কুল গণিতগুলো করে দেওয়া আছে, সে পরের দিন আমরা আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে 6 নম্বর স্কুলটা নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। সকলকে ধন্যবাদ।